খন্দকার রুহুল আমিন সিআইপি, খন্দকার রুহুল আমিন ভাই, যেটি আনোয়ার ভাই বলছিলেন যে চোরাচালান যারা করে বা তাদেরকে ধরার জন্য ব্যবসায়ীরা জোর দাবি জানাচ্ছেন, তিনি ওই খাতেরই ব্যবসায়ী, তারপরে সেটি ধরা যাচ্ছে না বা ধরছে না কেউ। আর দুর্নীতির কথা শুনলেন আপনি, যে দুর্নীতি কোথায় পৌঁছে গিয়েছে। ধন্যবাদ আপনাকে, এবং বিশেষ করে দুই ব্যক্তিবর্গের যারা খুব জ্ঞানী তাদের বক্তব্য শুনলাম। যিনি আমাদের এনবিআর-এর চেয়ারম্যান ছিলেন বদিউল আলম সাহেব, বদিউর রহমান সাহেব, আমাদের আনোয়ার হোসেন। সম্ভবত ডক্টর বদিউল আলম শুনতে শুনতে তারা বদিউল আলমের বাইরে আর কিছু চিন্তা করে না, কারণ ওনার সংস্থার নামের মধ্যে একটা ভালো জিনিস আছে যেটা অন্যত্র নাই, সুশাসন। সুশাসনের জন্য নাগরিক, তো সুশাসনটা ওই বদিউল আলমের এই সংগঠনের নামের মধ্যে আছে, এছাড়া তার কোথাও সুশাসন খুঁজে পাবেন না। এই জন্য বদিউল আলমটা বলা হয়, রহমান না বলে ওই কারণে হতে পারে। তো ধন্যবাদ। এবং আমার বাম দিকে আছেন যিনি আমাদের ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন এফবিসি, তার ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমান দোকান মালিক সমিতির সভাপতি। যে কথাটা বলছিলাম যে আজকে কেমন বাজেট চাই, দুই বিজ্ঞ বক্তব্যের যা শুনলাম, কেমন বাজেট চাই, এটা কোনো কথাবার্তা দুর্নীতিতে ফোকাস করেছেন। আরেকজন স্বর্ণ নিয়ে বলেছেন অনেক কিছু, এবং অনেক তথ্য পেলাম, শিখতেও পারলাম, বেশ ভালো লাগলো। প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি আমাদের 24-25 অর্থবছরের যে বাজেটটা হচ্ছে, এর আগে যেভাবে বাজেটের আঘাত বৃদ্ধি ছিল 13%, 14%, 15% পর্যন্ত বৃদ্ধি ছিল, কিন্তু এইবার কিন্তু 5%-এর বেশি দেখাতে পারে নাই। এটা কি কারণে? এটা আমরা জানি IMF সহ অন্য অন্য যে সংস্থা আছে তাদের একটা চাপ আছে, প্রেসক্রিপশন আছে, এবং চেষ্টা করেছে যে কিভাবে আপনার যেটা লাক্সারিয়াস গুডস এগুলা কম আমদানি করে এবং এসেনশিয়াল গুডস যেটা সেটা আমরা ব্যবহার করতে পারি। এবং সবচেয়ে বড় যেটা মুদ্রাস্ফীতি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের গত 13 মাস যাবত যেভাবে 9-এর উপরে আছে, এটা আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং বর্তমানে এই বাজেটে এইটা নিয়ে কিন্তু সেরকম কোনো কথাবার্তা শুনছি না, কিন্তু 10-এর উপরেও গেছে জি বিবিএস-এর হিসাবে। আর দেখেন, যেটা অকার্যকর রাষ্ট্র ছিল আপনার শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কা কিন্তু এখন 2-এর নিচে চলে আসে তাদের মুদ্রাস্ফীতি। তো কেন বলি যে অ্যাকচুয়ালি যদি সৎ ইচ্ছা থাকে তাহলে কিন্তু করা যায়, এবং এটা কারা করবে? সরকারই করবে। এইটি আমাদের দুঃখজনক, যেটা যে এখন পর্যন্ত সেটা ভালো কোনো সঠিক দিক নির্দেশনা আমরা এখনও পাচ্ছি না। এই আর 4 দিন পরে 5 দিন পরে যে 6 জুন বাজেট আসছে, এই বাজেটে দেখেন 2,60,000 কোটি টাকা ঘাটতি বাজেট। এটা প্রতি বছরই কিন্তু এটা ফেল করে, তারপরও এটা থাকে। এই ধরনের গতানুগতিক দিক নির্দেশনা আমরা না পেলে আমাদের অ্যাকচুয়ালি আমরা সেরকম কোনো নিশ্চয়তা হতে পারি না। আর বাজেট নিয়ে যে চিন্তা ভাবনা বা সরকার কি করবে, তার চাইতে বড় ঘটনা আমার কাছে যেটা মনে হয়, যেহেতু বাজেট মানেই তো অর্থনৈতিক ব্যাপার, অর্থনৈতিক দিকটা এবং ব্যাংকিং সেক্টরটা তো অ্যাকচুয়ালি ভেঙে পড়েছে। প্রকৃতপক্ষে আমি দেখলাম না এখানে যে আমরা যারা স্মল এবং মিডিয়াম এন্টারপ্রেনার যারা আছি, উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তা আছি, আমরা দেখা যায় যে সামনে আর 2 মাস পরে বা 3 মাস পরে আমাদের যদি 3টা কিস্তিও আমরা না দিতে পারি, তারপর ঋণ খেলাপি হয়ে যাব। এরকম দেখা যাবে লক্ষ লক্ষ ব্যবসায়ী তারা আপনার ঋণ খেলাপি হয়ে যাবে। কিন্তু তাদেরকে একটু চলমান রাখার জন্য, গতিশীল রাখার জন্য একটা ঠোক বরাদ্দ থাকা উচিত ছিল, সেই ধরনের কিছু নেই। কিন্তু আমি বলছি, আমি সহ এরকম আমরা যারা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা আছি, আমাদের যে চলমান রাখার ব্যাপারে সরকার কোনো চিন্তাই করছে না। কিন্তু তারপরে আপনি যদি সমীক্ষা দেখেন, তাহলে এই আমরা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা আমরা 95% কিন্তু আমরা ঋণ পরিশোধ করছি সঠিকভাবে। বরঞ্চ যারা বড় বড় ব্যবসায়ী বা তারা ওই রিশিডিউল করছে, তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে যারা আমাদের অধিক জনসংখ্যাকে যারা চালিকা শক্তি হিসেবে কাজ করছে, তাদের পক্ষে কিছু দেখছে না। এই কারণে আমি বলি যে সামনে বাজেট যেটা হচ্ছে, বাজেটে যে খুব একটা ভালো দিক নির্দেশনা হবে সেটা কিছু নাই। এবং বিদেশি ঋণ প্রায় 1 লক্ষ কোটি টাকা, এবং স্থানীয় যেটা ঋণ আমাদের যে সমস্ত ব্যাংক আছে সেখানে 1.5 লক্ষ কোটি টাকা, সরকারি দেখা যায় যে 1.5 লক্ষ কোটি টাকা নিয়ে যাবে। আমরা যারা ব্যবসায়ী আছে আমরা কোথায় কী পাবো? চালিকা শক্তি হিসাবে আমরা যে ঋণ প্রয়োজন, কেন ব্যবসা করতে হলে তো অবশ্যই ঋণের দরকার।
তো সেখানে কিভাবে যে গার্মেন্ট যেটা আমাদের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে, সেখানে তো প্রতি মাসে স্যালারি দেওয়ার জন্য যে প্রেশার থাকে তাদের প্রতি, তারপরে সামনে ঈদ আসতেছে, তো সেখানে আমি মনে করি যে খুবই আমরা শঙ্কে আছি, বিশেষ করে অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে। আর আমাদের যে রিজার্ভ ফান্ডে যে টাকা বা এটা তো আস্তে আস্তে কমছে, এবং ফরেন রেমিটেন্স যেটা আসার কথা সেইভাবে কিন্তু আসছে না। তো এই নানান কারণে এখানে আপনি যে কথা বলছিলেন যে দুর্নীতির ব্যাপারে, দুর্নীতি তো অ্যাকচুয়ালি চিরতরে তো এটাকে কি বলে, এটা বন্ধ করা যাবে না, তাও কিছুটা সহনশীল করা, সেইভাবে লক্ষণ তো আমরা দেখছি না। দেখছি কিভাবে আমাদের যে বেনজির সাহেবের তার কিছু কিছু বক্তব্য দেখেছি, উনি তো বলেছেন যে যারা পুলিশ বাহিনীতে আসবেন বা যারা চাকরি করছেন দুর্নীতির কথা চিন্তা করবেন না, যদি করেন তাহলে এই ডিপার্টমেন্টে থাকবেন না। এবং শুধু তাই নয়, আপনারা যারা পুলিশ বাহিনীতে আসার চিন্তা করছেন তারাও আপনার সিদ্ধান্ত নেন দুর্নীতি করলে কিন্তু এখানে আসবেন না। এত সুন্দর কথাবার্তা বলিষ্ঠভাবে যেভাবে বলতেন, আর তার বিরুদ্ধে এই ধরনের তার যে সম্পদ এবং বিশেষ করে তার স্ত্রী এবং 3 কন্যাদের সম্পদ আরও বেশি, তো এইটা আমাদের অ্যাকচুয়ালি পীড়া দেয়। এবং আমরা যারা ব্যবসায়ীরা অর্থনীতিকে চাঙ্গা রাখি, আমরা আমাদের প্রতি বছর 20 থেকে 25 লক্ষ ছেলে মেয়ে তারা কর্মসংস্থানে বের হচ্ছে, তাদেরকে প্রোভাইড করা কিন্তু আমরা এই ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাই করছি, কিন্তু আমাদের পক্ষে এবং আমরা চলমান রাখার জন্য কোনো ভালো কোনো দিক নির্দেশনা আমরা পাচ্ছি না। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য।